পরবর্তী বক্তা মোহাম্মদ সেলিমের কাছে চলে যাব। এবং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষের সংস্কৃতিতে এবং জীবনেও বটে ধর্ম কিন্তু একটা অত্যাবশ্যকীয় অঙ্গ, এবং সেটা সাহিত্য থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাই, সমস্ত কিছুর মধ্যে ছড়িয়ে রয়েছে। এবং এখানে এই যে ইতিহাসবিদ মীনাক্ষী জৈন বলছেন যে 1989-এ মুসলিম সম্প্রদায় বুঝে গিয়েছিল যে বাবরি রক্ষার কোনো উপায় নেই, আত্মসমর্পণ একমাত্র পথ। সেই সময় কিছু বামপন্থী ইতিহাসবিদ মুসলিম সম্প্রদায়কে উস্কে দিলেন, তোমরা অলরেডি ফেসে আছো, আমরা তোমাদের হয়ে লড়াই করব। ফের মুসলিম সম্প্রদায় লড়াইয়ের ময়দানে চলে এলো। এবার এই যে আমার প্রশ্নটা এখানে স্পেসিফিক্যালি এটা যে এই যে ধর্ম যে একটা সেন্টিমেন্ট, বিরাট বড় সেন্টিমেন্ট, এটা কি কোথাও এই যে সারা শিল্প সাহিত্য থেকে জীবনের প্রতিটা অঙ্গের মধ্যে ঢুকে রয়েছে, এই সেন্টিমেন্টটা বুঝতে কি আপনারা কোথাও ব্যাহত হয়েছেন? যার ফলে দেশ যখন হিন্দু মুসলিম এই দুটো নিয়ে দুই ভাগে পরিণত হয়ে যাচ্ছে, তখন আপনাদের তার মধ্যে আর কোনো জায়গায় থাকছে না। আপনারা 34 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন, দীর্ঘ সময়। এই 34 বছর কমিউনিস্ট শাসনের পরও পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক উত্তেজনা দেখছি, সাম্প্রদায়িক দাঙ্গাও দেখছি। তাহলে এর দায়ভার কি কোথাও গিয়ে আপনাদের ওপরও বর্তায় না? আসলে সমস্যাটিকে আপনারা গুরুত্ব দেননি, যার ফলে প্রকৃত ধর্মনিরপেক্ষ প্রজন্ম কিন্তু আসলে সম্ভব হয়নি। বিষয়টাকে যদি আপনি অ্যাড্রেস করেন, ধন্যবাদ। ধন্যবাদ দেবস্মিতা। আমি শুরুর আগে একটা ক্যাভেট বলে দিই, কারণ আমি আগের প্রথমগুলো শুনিনি। পূর্বাবু যখন বলছেন তখন সেখানে ঢুকলাম। প্রত্যেকটা বক্তার আগে কতগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছে বা পেশ করছে, কিন্তু এটা মিস্টার ঘোষ বলার সময় বলেই দিলেন যে সে প্রশ্নগুলো প্রায় অবান্তর হয়ে যাচ্ছে, কারণ অরবাবুকে দেখলাম যেটা বলার কথা, যেটা লিখে নিয়ে এসছেন বা সেটাই বলেছেন আর কি। প্রশ্নগুলো ফাঁকা যাক, আমি পাশ কাটাবো না, চেষ্টা করব বিষয়টাকে। প্রশ্ন তো করতেই হয়, সেটা বামপন্থী ইতিহাসবিদদেরকে রেফার করে দিয়ে আপনার 34 বছরও নিয়ে এসে আমরা কোথাও উস্কে দিলাম মুসলমানদের কিনা। তো আমরা একটা ভালো, যে যখন এইসব হচ্ছিল তার আগেই আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। সাধারণত বলি না, কিন্তু অনেকে দেখে মনেও করেন আমাকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই আর্টস কলেজে ছিলাম। তো 80 সালে বেরিয়েছি এখান থেকে, 80-81-তে গেছে, এবং দর্শন আমার বিষয় ছিল। পরে যাদবপুরে দ্বিতীয়বার আমি ঢুকি, যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আমার সময় যিনি অধ্যাপক ছিলেন, শেষ হেড অফ ডিপার্টমেন্ট থেকে তখন তিনি তার কার্যকাল শেষ হচ্ছে, বললেন সেদিন তোমাকে আসতে হবে ডিপার্টমেন্টে। আমি আসি না, হয়তো শিক্ষাঙ্গনে আসি না খুব একটা। তো বই প্রকাশ করা হবে, সেমিনার থাকে, ডিপার্টমেন্টাল সেমিনার, সেই উপলক্ষে একটা বই প্রকাশ করা হলো বেশ অনেকদিন পরে, গত শতাব্দীর শেষের দিকে। সেখানে ওটা হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব। কিন্তু দর্শন বিভাগ এই যে তুলনামূলক ধর্মতত্ত্ব, ধর্মকে অস্বীকার করেনি যাদবপুর। কিন্তু এখন যেটা হচ্ছে আসলে ব্র্যান্ডিং। আমি একটা বিষয় উনি বলে দিলেন, নাহলে আমি বলতাম। আমি ঢুকে দেখলাম স্বপ্নবাবু হাসছেন, কারণ তার স্বপ্ন হাসছে। অরুণবাবু বলতে গিয়ে রামচরিত্র, রামের ইতিহাস, সীতা সব বললেন। আসলে তো ওরা এটাই চাইছেন সেন্টার পিস হিসেবে ভারতীয় রাজনীতির, যে রাম এবং মন্দির আলোচিত হোক। যদিও বিষয় যেটা দেওয়া হলো, আমি রাজি হলাম এই জন্যই যে ছিল মন্দির ও ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ। কোথাও কিন্তু রাম ছিল না। কিন্তু অবচেতন নয়, চেতন মনেই মিডিয়ার দৌলতে, প্রচারের জৌলুসে, সরকারকে ব্যবহার করে, এবং তার সঙ্গে আরএসএস তো আছেই, সবটা মিলিয়ে মন্দির মানেই রাম মন্দির, দেবতা মানেই রাম, এটাকে স্থাপন করা হচ্ছে, সেন্টার স্টেজে করা হচ্ছে। এটি হচ্ছে সাফল্য এই সময়কার। এটা একদিনে হয়নি, এবং এটা বলতে গিয়ে যেহেতু বামপন্থী ইতিহাসবিদদের কথা বলছে, যখন মিথকে রিপ্লেস করা হচ্ছে হিস্ট্রি দিয়ে, তখন বাম ডানের ব্যাপার নয়, যারা হিস্টোরিয়ান তাকে হিস্ট্রি কথাটা বলতে হবে, কাউকে উস্কে দেওয়ার জন্য নয়। ইতিহাস যদি চর্চা করা না হয়, আজকে এটা হচ্ছে বিজ্ঞানের চর্চা করো না, অপবিজ্ঞানকে বলো। তাহলে বিজ্ঞান দিয়ে দোষ দেবো যে আপনি একটু উস্কে দিলেন, আবার আপনি ল্যাবরেটরিতে গেলেন, আবার আপনি প্রমাণ করতে চেষ্টা করলেন, আবার আপনি একটা হাইপোথিসিসকে নিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। বামপন্থী ছিলেন বলে আপনি এটা করলেন।
আসলে বলতে হয়। সেটা সাহিত্য নিয়ে হোক, ধর্ম নিয়ে হোক, দর্শন নিয়ে হোক, বিজ্ঞান নিয়ে হোক, প্রযুক্তি নিয়ে হোক, যদি বুজরুকি করা হয় কিছু লোককে উঠে দাঁড়িয়ে বলতে হয় অ্যান্ড স্ট্যান্ড আপ অ্যান্ড বি কাউন্টেড। এটাতে চলবে না বলে অনেকে বলে, এটা একটা আর একটা দক্ষিণপন্থীদের একটা প্রচার যে সবটাতে নেগেটিভ। আসলে রাজসভায় যখন দরবারিরা বসে, এসে যারা যোধা আকবর দেখেছে তখনও দেখেছেন, সব ইয়া বড় বড় পাগড়ি নেওয়া পণ্ডিত লোকেরা, সব ধর্মীয় লোকেরা সব বসে, আর ডান দিকে আর বাঁ দিকে কিছু লোককে বসতে হয়। সে কৃষকের কথা, বেকারের কথা, গরিবের কথা, শিক্ষার কথা, বিজ্ঞানের কথা বলতে হয়। তখন নাহলে বলতে হয় রাজা যা বলেছেন, বাবু যতক্ষণ, পারিষদগণ বলে তার শতগুণ, সব বড়িয়া বড়িয়া, খুব ভালো খুব ভালো, ক্যা বাত করতে হয়। যখন ইতিহাসটা বলাই হলো, রাম মন্দির বিষয়টা তো এখানে জানে লোকেরা 89, যেহেতু ভিত্তিপ্রস্তর। আমাকে বলতে হচ্ছে এই জন্য, যেহেতু হিসেবটা চলে আসতে বলে, বলার বিষয় ছিল না, আমার বিষয় অন্য ছিল, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তার 5 বছর আগে যখন রাম জন্মভূমি মুক্তি মোর্চা তৈরি হলো, বলা হলো কোনো রাজনীতি নয়, এটা সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ করলো, আরএসএস তার পেছনে ছিল। তখন আরএসএস সামনে আসেনি, বিজেপি কোনো আসেনি। বিজেপি তৈরি, তখন বিজেপি ধর্মনিরপেক্ষতার কথা বলছে, এখন যেরকম অরূপ বাবুরা বলছেন সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে। 80 সালে বিজেপি তৈরি হলো এবং 84 পর্যন্ত যদি অটল বিহারী বাজপেয়ী এবং ইন্দিরা গান্ধীর মধ্যে চিঠির বিনিময়ে দেখেন, তাহলে ইন্দিরা গান্ধীকে অ্যাকিউজ করা হচ্ছে তুমি ধর্মের সঙ্গে, ধর্মীয় শক্তির সঙ্গে হাত মেলাচ্ছ, আর দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ। এটাকে বলে পলিটিক্যাল পজিশন নিচ্ছিল জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি হওয়ার জন্য। যেরকম পুরুলিয়ার ছৌ নাচ হয় না, ওরকম একটা বিশাল মুখোশটা পরে, কিন্তু ওটা সেটা নয়, সেটা মিথোলজিক্যাল ক্যারেক্টারের এরকম মুখোশটা পরা হয়, একটা ভাব লিখছে বলে আর কি পুরুলিয়া ভাষায়, ওরকম ভাব লিখছিল। কিন্তু আসলে তার একটা উদ্দেশ্য ছিল। সেটা যখন একাত্মতা ইয়াজ্ঞ হলো, তখন সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্ণা দেওয়ার মতো করে ওখানে ক্যাম্প হলো একাত্মতা ইয়াজ্ঞে। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তার কাছে সাধু সন্ন্যাসীরা গেলেন যে যেখানে যাচ্ছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা আশীর্বাদ নিতে আসছেন বা দিতে আসছেন আমাদের এই কর্মসূচিতে। প্রধানমন্ত্রীও যাবেন, হরিদ্বারে গিয়ে শেষ হবে, ভারত মাতার মন্দির স্থাপন হবে। যদু বললেন আমি যাবো না, যুক্তিবাদী হলে একটু সি থ্রু, এটা হচ্ছে ভবিষ্যৎ, ডাউন দ্য লাইন 20 বছর 25 বছর কি হবে, কারণ একটা রাজনৈতিক একটা এজেন্ডা আছে। বলো আমরা গঙ্গা জল নিয়ে, নর্মদা নিয়ে, বিভিন্ন জায়গা থেকে জল নিচ্ছি, জল নিয়ে ছিটব, ভারত যাতে একাত্মতা হয়। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ের তত্ত্ব, জনসংঘের প্রতিষ্ঠাতা অন্যতম আরএসএসের নেতা, তার ফিলসফি। তো ওই সময় বুন্দেলখণ্ডে, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মাঝখানে খরা চলছিল। যদিবাবু বললেন যে তোমার গিয়ে আপনি গঙ্গা জল নিয়ে গিয়ে সেটালে দেশ এক হয়ে যাবে। বললো হ্যাঁ। বললো তাই যখন খরা চলছিল আপনি একটু গঙ্গা জল নিয়ে সেটালেন কেন? তাহলে একটু বৃষ্টি হতো, একটু ফসল হতো। একদিক থেকে দেখলে খুবই নেগেটিভ, আর একদিক থেকে হচ্ছে এটা ভবিষ্যৎ প্ল্যান। এই যে সারেন্ডার করার এজেন্ডা সেট করে দিচ্ছে, সেই এজেন্ডা সারেন্ডার করবো কিনা। বরঞ্চ ওই সময় যদি ইতিহাস বোধ থাকে দেবস্মিতা, তাহলে যখন রাম জন্মভূমি মুক্তি মোর্চা তৈরি হলো, সেই কয়েক মাসের মধ্যেই বাবরি মসজিদ অ্যাকশন কমিটি তৈরি হলো। বামপন্থীরা প্রকাশ্যে, তৎকালীন সিপিআই এবং সিপিএমের জেনারেল সেক্রেটারি চিঠি লিখে বললেন এই ফাঁদে পা পড়ছে তোমাদের। এটাকে বলে বাইনারি তৈরি করা। আজকে এখানে যারা পশ্চিমবঙ্গে বলছি বাইনারি, তুলনামূলক সাহিত্য এখানে যারা আছে কম্পারেটিভ রিলিজিয়ন, আর তারপরে হচ্ছে এই কে শ্রেষ্ঠ, কে কোনটা নেবে, লড়কে নেবে। তখন বুখারি, জুমা মসজিদের সিনিয়র বুখারি, আদম সেনা তৈরি করেছিলেন, এনারা বানর সেনা তৈরি, এনারা উনি তখন বামপন্থী নন, উনি তখন দক্ষিণপন্থী নন, সাংবাদিক। ঠিক আছে, তো এরকম তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে এই পরস্পরকে মুখোমুখি দাঁড় করানো। এটা করতে হয়, আজকেও করতে হচ্ছে। কেন করতে হচ্ছে বিষয়ে আসি। মন্দির ও ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ, অর্থাৎ মন্দির রাজনীতি, মন্দিরকে নিয়ে রাজনীতি, মন্দির সম্পর্কিত রাজনীতি, বা রাজনীতির কেন্দ্রবস্তুতে মন্দিরকে নিয়ে আসা কেন দরকার হয়, কেন এটা নতুন। ভারত মানব সভ্যতার হিস্ট্রি যদি দেখা হয়, হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, আমরা যে মধ্যযুগের কথা বলি, আধুনিক যুগের আগে পর্যন্ত এই
টেম্পল, চার্চ, মন্দির বললে আবার একটা হিন্দু হয়ে যায়, আবেগে হাত, আমি টেম্পল এই জন্য বলছি, সেটা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সব হতে পারে। যখন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ছিল না, তখনও কিছু ধর্ম বিশ্বাস ছিল, কিছু ধর্ম মত ছিল, কিছু দেবদেবী ছিল। রোম সাম্রাজ্যের ইতিহাসে ধ্বংসাবশেষ গিয়ে দেখবেন, গ্রিক সাম্রাজ্যের দেখবেন, মিশর সাম্রাজ্যের দেখবেন, মায়া মেক্সিকো গিয়ে দেখবেন, সব সময় একটা দেব দেবী ধর্ম পুরাণ সব দেশেরই আছে। যেমন জাতীয় সঙ্গীতে সবাই বলে আমার দেশ সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সব দেশের জাতীয় সঙ্গীতে সেই দেশটাকে নিজেরা শ্রেষ্ঠ প্রতিপন্ন করে, তাতে অসুবিধা নেই, এটা পেট্রিয়টিজম বা নিজের ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা যাই বলেন। কিন্তু যখন এটা কম্পারেটিভ হয়, কম্পিটিটিভ হয়, যখন নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে হয় যে আমি শেষ কথা বলছি, আমরাই শেষ কথা বলবো, সমস্যাটা সেখানে হয়। তারা তো বিরোধ ছিল না, তাই কেন সেন্টার স্টেজে নিয়ে আসা হচ্ছে মন্দিরকে? বলা হচ্ছে ভারতের রাজনীতির ভবিষ্যৎ, কিন্তু আসলে আমাদের অতীতমুখী করা হচ্ছে। এই যে 500 साल की गुलामी, 1000 साल की गुलामी, রাষ্ট্রনেতা, দেশ, দার্শনিক যাই বলুন, যদি ভবিষ্যৎ নির্মাণ করতে চায়, তার অতীত নিয়ে সে গর্ববোধ করতে পারে, সেটাকে ব্যবহার করে নিয়ে সে ভবিষ্যতের দিকে দেখাবে। আর অন্যদিকে হচ্ছে যে সে দেশটাকে, সমাজটাকে, মননটাকে অতীতের দিকে নিয়ে যাবে। আর এই অতীতকে যখন দিকে নিয়ে যেতে হয়, তখন শুধু বিশ্বাস আর ভক্তিকে ব্যবহার করলে হয় না, তখন সাহিত্য, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান সব কিছুকে রিপ্লেস করা হয়। সেই সিলেবাস চেঞ্জ করা হচ্ছে, বই পাল্টানো হচ্ছে, গবেষণাগারগুলোকে দখল করা হয়, শিক্ষা কেন্দ্রগুলোকে দখল করতে হয়। কারণ যে বললো, মানুষের মনের মধ্যে তো এটাকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র মন কি বাত বলে FM চ্যানেল বললেই তো হবে না, ওটাকে সব চ্যানেল বলতে হয়। তারা কেন করতে হচ্ছে মন্দির রাজনীতি? হিন্দিতে মন্দির রাজনীতি বেশি তো হিন্দিতে চলছে, এখন যা কিছু বাংলা রাজনীতি হচ্ছে, সে অরূপবাবুই করুন আর স্বরূপবাবুই করুন, আসলে হচ্ছে 30 বছর ধরে গোটা দেশের উত্তর ভারতে যা কিছু হয়েছে, গো বলাই বলি আমরা, সেটাই বাংলা অনুবাদ করে করা হচ্ছে এখানে। এখন প্রশ্ন করা হলো সন্দেশখালি, উনি খালি সন্দেশ বলে গেলেন, বলে কারণ আমি তো বলেছি, সন্দেশও বলেছি, খালিও বলেছি। এটা কোনো অদ্ভুত সমাবর্তন। 3-3টে ব্লাস্ট হলো কিন্তু যখন অরূপবাবু বলছিলেন, এটা ভাঙলো, চেয়ার ভাঙলো, কাপ ভাঙলো। এই জন্য বলে যাদবপুর টেরা, যেমন ওখানে বলে জেনুটাই টেরা, বলে না? একটা সিনেমা আসছে না, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে কিভাবে সবক শেখাতে হবে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছিল। একই ভাষা শাসক শ্রেণী বলেছিলেন কয়েক বছর আগে এবং পরে। তারাই বলেছেন আয়াতুল্লাহ খোমেনি যেদিন 78 সালে সো কল্ড ইসলামিক রেভলিউশন করেছিল, তখনও দেশটাকে ইতিহাসে নিয়ে যাওয়ার জন্য খোমেনির প্রথম স্টেটমেন্ট ছিল যে তেহরান বিশ্ববিদ্যালয়ে কামান দাও, শেষ করো, কারণ ওটা হচ্ছে শয়তানের কারখানা, ওখানে শয়তান তৈরি হয়। কারণ সে প্রশ্ন করবে, কারণ না বলতেও শিখতে হয়। ঠিকই, তাকে কিভাবে বলবো, এবং ওটা বিজ্ঞান দিয়ে, এখন AI দিয়ে নানা রকমের ব্যবহার হচ্ছে, মাইন্ডস্টোরেজ বলেছেন, কিন্তু এই না বলার ধক রাখতে হয়। আজকে দাঁড়িয়ে মন্দির রাজনীতি করতে হচ্ছে, আসলে অর্থনীতিটা মন্দা। যখন মন্দার অর্থনীতি হয়, তখন মন্দির রাজনীতি করতে হয়। আমরা আমাদের জীবনকালে এই সময়, এই 80 দশক থেকে যেমন বলা হলো, আমি পুরো ইতিহাসে যদি নাও যাই, আমরা ভিন্দ্রবালেকে, স্বর্ণ মন্দিরকে কেন্দ্র করে খালিস্তান দেখিনি, খালিস্তানি আন্দোলন দেখিনি। ধর্মকে তো হাইজ্যাক করেছিল, শিখ ধর্মকে হাইজ্যাক করেছিল। তখন আমাদের বলতে হয়েছিল না হিন্দু রাষ্ট্র না খালিস্তান, এক রহেগা হিন্দুস্তান। আমরা এখানে এই যে পরিবর্তন হলো, বাইরে তো সবাই পরিবর্তন দেখলো, নন্দীগ্রাম, সিঙ্গুর দেখলো, কেউ কেউ বিপ্লবও দেখলো, যাদবপুরে অনেকে ছাত্রছাত্রী ছিল তৎকালীন, পরে গিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, কিন্তু তখন দেখেছিল যে তোমার বিপ্লব হচ্ছে। 2009 থেকে 2011 স্টেটসম্যান পত্রিকার সামনে পার্মানেন্ট প্যান্ডেল করে, আর তখন হচ্ছেন হোমেনি হয়েছিলেন বাংলার বরকাতি,
টিপু সুলতানের মসজিদের ইমাম টিপু সুলতানের মসজিদের সামনে দাঁড়িয়ে আজকের বিজেপি, আজকের তৃণমূলের যে নেতাদের দেখছেন, যাদেরকে পার্লামেন্টে দেখছেন, তাদের অনেকের পেট্রোনাইজেশনের টাকায় ওখানে দাঁড়িয়ে তখন হচ্ছে প্রতিদিন ওখানে একটা গন্ডগোলের সূত্রপাত হতো, ধর্মাশ্রিত রাজনীতি হতো। কোথায় গেল ভিন্দ্রেওয়ালে, কোথায় গেল বরকতি? এবং এটাকে এরকম করতে হয়, সেক্টর পিস করতে বড় করতে ইমাম সব মসজিদে হয়, কিন্তু তখন খবরের কাগজ টেলিভিশন সবাই বলছে শাহী ইমাম। হলো না? কেন বলে? শাহ তো বাদশাহ, বাদশাহ যদি ফরমান দিয়ে কাউকে ইমাম করেন তখন সে শাহী হয়। কিন্তু যিনি সম্রাজ্ঞী হতে যাচ্ছেন তিনি বললেন বাকি সব মসজিদের থেকে, বাকি সব ইমামের থেকে ইনি হচ্ছেন শ্রেষ্ঠ ইমাম। সবাই বললো শাহী ইমাম। যেমন পরোটা সব দোকানে হয়, কিন্তু অনাদিত মোগলাই পরোটা বললে একটু একটু বেশি দাম হয়, একটু ভালো হয়, মোগলাই হয়। তো এখন যেটা হচ্ছে, মন্দির তো পাড়ায় পাড়ায় আছে, বরঞ্চ পশ্চিমবঙ্গে কম আছে স্থায়ী মন্দির। পুজো মণ্ডপের কথা বলা হলো কারণ এখানে আসছে বছর আবার হবে, নানা রকম থেকে পূজা মণ্ডপ সাজানো হয়। কিন্তু যেখানে পাথর আছে একেবারে হিমালয় কোল থেকে দক্ষিণ ভারত পর্যন্ত, সেখানে পার্মানেন্ট মন্দিরের স্ট্রাকচার আছে, বিশাল বিশাল বড় বড়। কথা হচ্ছে রাজত্ব, রাষ্ট্র। যখন রাষ্ট্রের কল্পনা ছিল না, যখন দেশ জয় করে রাজা রাজা হয়েছে, সম্রাট হয়েছে, তখন তারা এইভাবে ধর্ম দ্বারা পরিচালিত হচ্ছে এরকম ভাব নিতে হতো, ঈশ্বর প্রেরিত এরকম একটা বিশ্বাস জন্ম দিতে হতো। এখন একটু পাল্টে গেছে। তখন রাজা প্রাণ প্রতিষ্ঠা করতেন ভগবান, এখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছে রাজা। আধুনিক হয়েছে, নতুন টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে। কারণ কিং আর কুইন ইররেসপেক্টিভ অফ সিভিলাইজেশন, তাদের দেখানো হতো যে তারা এরা ঈশ্বর প্রেরিত, ধর্ম দ্বারা প্রতিষ্ঠিত, এবং এই জন্য ধর্মগুরুরা মহান হয়ে তাদেরকে পরামর্শ দিতেন। তখন সংবিধান ছিল না। এখন এই জন্য বলে আগে এরকম হয়েছে, হোয়াট অ্যাবাউট থাকে না। আচ্ছা, তখন সংবিধান ছিল না, তার জন্য লড়াই করতে হয়েছে, তার জন্য গিলোটিন হয়েছে, তার জন্য নতুন রাষ্ট্র দর্শন তৈরি হয়েছে। আমি মানি না মানি, তারপরে একটা দেশ চলবে কিভাবে? সংবিধানের ভিত্তিতে চলবে। ভালো মন্দ হতে পারে, এক একটা দেশে এক এক রকম আছে। পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এক একটা সরকার আসে একবার করে সংবিধান পাল্টে দেয়, নতুন সংবিধান তৈরি করে। আমাদের এখানে সংশোধন হয়, কিন্তু একটা মূলত একটাই সংবিধান এখনো চলছে, একটা স্থিত অবস্থার মতো আছে ডেমোক্রেসিটা। তাহলে এখন সমস্যা হচ্ছে ভারতের রাজনীতিটা কোন পথে চলবে? মন্দির কেন্দ্রিক না সংবিধান কেন্দ্রিক? मंदिर बोलते मंदिर मस्जिद गुरुद्वारा में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बांटो इंसान को। এটা ব্র্যান্ডিং। ভগবান অনেক 33 কোটি দেবতা, আবার ধর্মের সব আছে অবতার। কেউ কোনো ধর্ম অবতার মানেন না, মেসেঞ্জার্স। কিন্তু আমরা যারা আমাদের আগের জেনারেশনে পুরনো পোস্টকার্ড বাড়িতে দেখবেন, যদি মুসলমান ধর্মের লোকজন হয় ওপরে লিখত এলাহি বর্ষা, হিন্দু ধর্মের যদি হয় কেউ তাহলে এরকম প্রভু ওম তৎসৎ। তখন তো বিজ্ঞাপনের যুগ আসেনি এরকম, তখন কোনো পার্টিকুলার ব্র্যান্ড ছিল না। এখন যেমন বলে কোন গাড়িতে কোন মডেলে কোন কোম্পানি গাড়িতে উঠবে, আমরা ছোটবেলা বলতাম গাড়িতে উঠবো। তাহলে এখনো ধর্ম বললে, মন্দির বললে কোন দেবতার মন্দির, কোন ধর্মের। এই জন্য যখন 92-তে বাবরি মসজিদ ডেমোলিশনের পরে যখন আইন নিয়ে আসা হলো, তখন বলা হলো প্লেসেস অফ ওয়ার্শিপ, একটা কনস্টিটিউশনাল ওয়ার্ড, টেম্পল নয়, চার্চ নয়, গির্জা নয়, উপাসনা গৃহ। আমি কমিউনিস্ট, কিন্তু এটা নিউট্রাল শব্দ ব্যবহার করতে হয়। সেখান থেকে দেখবেন এই যে যেগুলো নিউট্রাল শব্দ আছে, এটা রবীন্দ্রনাথের কাছ থেকে শিখতে হয়। রবীন্দ্রনাথ কোনো পার্টিকুলার দেব দেবীর ব্র্যান্ড ব্যবহার করেননি। তার গানগুলোতে দেখবেন, পূজা পর্যায়ের গানগুলো দেখবেন প্রভু আছে, লর্ড আছে। তাহলে আজকে যেটা হচ্ছে যে বলা হলো সফট আর হার্ড, আমাদের সব কন্টিনেন্টে আমরা আফগানিস্তানে দেখেছি ইসলাম ছিল, ইসলাম আছে, কিন্তু বলা হলো ইসলাম খতরে মে হ্যায়। ওয়েস্টার্ন পাওয়ার ফাইন্যান্স করলো, ইরান, পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপিয়ান দেশগুলো সবাই মিলে, সৌদি সব পড়ে গেল। সফট ইসলাম ছিল। সাউথ এশিয়ার মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে সফটেস্ট ইসলাম হচ্ছে আফগানিস্তানে ছিল, কারণ ট্রাইবাল কালচার ছিল, কিন্তু উপাসনা পদ্ধতি গ্রহণ করে নিয়েছিল, কোনো
কেউ এসেছিল ধর্মান্তর করেছিল, উপাসনা পদ্ধতি পাল্টে গেল। যা যা ইসলামে বারণ আছে সেসব করতো। সুদ খাওয়া বারণ, হারাম, ওরা সুদ কামার কাবলিওয়ালা মানে বলি সুদ কর। মিউজিক বারণ, ঈদের দিনে ব্রিগেডের ময়দানে কোণে ওরা ঢোল নিয়ে রুমাল ডান্স করতো, বাকিরা নামাজ পরে বাড়িতে গিয়ে সেমাই খেত। সফটনেস ছিল, যেটা করলো ওটাকে হার্ডেন করলো। বামিয়ানের মন্দির ছিল, এই বুদ্ধমূর্তি ছিল, কোনো উপাসনা হতো না, পাথরে খোদাই করা ছিল। কামান দেখে ওটাকে মুজাহিদিন থেকে, আল কায়দা থেকে তালেবান চুরমার করে দিল। ওটাকে শুধু মূর্তি ভাঙলো, যে সিভিলাইজেশনাল ভ্যালুজ যেখানে ইসলামও ছিল আর গান্ধার শিল্পের অবশেষও ছিল, যেখানে ট্রাইবাল ভ্যালু সিস্টেমও কাজ করছিল, আবার নতুন উপাসনা পদ্ধতিও এসেছিল। বলা হলো হার্ডেন করা মানে হচ্ছে এই সহাবস্থান থাকবে না, আমি শ্রেষ্ঠ, অন্য সব হচ্ছে ব্লাসফেমি। তাহলে ভারতের রাজনীতির ভবিষ্যৎ কি এটা হবে? মেজরিটেরিয়ানিজম, রেশিয়াল ডেমোক্রেসি, আমার ভাষা, আমার ধর্ম, আমার পোশাক, সেটা আমারটা কোনটা? বলে তেল লাগাও ডাবার কা, নাম মেটাও বাবার কা। এখনো ব্র্যান্ডিং আছে, স্লোগানটা যখন ছিল 92-তে এটা স্লোগান ছিল, আর হাসির নয়, স্লোগান ছিল, তেল লাগাও ডাবার কা, নাম মেটাও বাবার কা। আমি ডক্টর বর্মনের বংশধরকে বললাম, আপনারা কি ফাইন্যান্স করছেন নাকি এটা? প্রত্যেকটা স্লোগানে দেখছি আপনাদের কাপড়ের ব্র্যান্ড প্রমোট হচ্ছে। বললো হ্যাঁ, হামদারদের বাজার, হামদার আছেন একটা, ওটাকে সরাতে হবে, এখানে ডাবারটাকে, প্রোডাক্ট রেঞ্জগুলো সবই এক কাছাকাছি। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, কিন্তু আসলে হচ্ছে মন্দির রাজনীতি থেকে হচ্ছে মন্দার রাজনীতি, অর্থনীতি। আমি সেটা তো হচ্ছে মোদির রাজনীতি, ব্র্যান্ড প্রমোট হচ্ছে। কোথায় রাম? আসলে তো সব তিনি হচ্ছেন রামলালা, তো প্রকাশ হয়েছিল ওদের ভাষায়, বিজেপি আরের ভাষায় রামলালা প্রকাশ হয়েছিল। এখানে কেউ কেউ বক্তার সময় বললো এটা ঠিক নয়, যে প্রাণ প্রতিষ্ঠা, এটা ধর্ম বিশ্বাসের মধ্যে আছে, মূর্তি তৈরি করা হয়, তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তাতে কি প্রাণ ছিল না, প্রাণ তৈরি, এইসব বলেই কিন্তু এটাকে ওই বাইনারি তৈরি করার জন্য করা হয়। তাহলে মমতা দেবী এতগুলো ঠাকুরে গিয়ে চোখ দান করেন কেন? চোখ কি ছিল না দুর্গা ঠাকুরে? তাহলে বলতে হবে, তাহলে মুখ্যমন্ত্রী বলবেন আমি ছিলাম বলেই আজকে মা দুর্গা দেখতে পাচ্ছেন না, ওই ভক্তিকে ভরসা করে, ওই বিশ্বাসকে ভরসা করে ওরা বলছেন আজ মোদীজি আয় বলকে তো রাম আয়, নি তো রাম কাহা থে? তাহলে বাল্মীকি, তুলসীদাস, কাশিরাম সব বেকার। এটাকে বলে আধিপত্য, একাধিপত্য, একাধিকারবাদ, আমি সবটা করব। সমস্যাটা সেখানে। এটা হচ্ছে অ্যান্টিথেসিস অর অ্যানাথেমা টু ডেমোক্রেসি। ও বললো না যে সব কোন পাঠান, রবীন্দ্রনাথের কবিতা সব আছে, সবাই এলো, সভ্যতা হলো। তো ইকবালের একটা কবিতা ছিল, ইউনান মিশ্র রোমা, মিস্টার দাশগুপ্ত, ইউনান মিশ্র রোমা সবই মিট গয়ে জাহাঁ সে। ইউনান মানে গ্রিস, মিশ্র ইজিপ্ট, মিশর, रोमा रोम, यूनान मिस्र रोमा सभी मिट गए जहां से। এটা অনুবাদ করার দরকার নেই, উঠে গেল বিশ্ব থেকে। মগর अब तक है बाकी नाम और निशा हमारा, কিন্তু এখনো আমাদের ভারতীয় হিসেবে, ভারতীয় সভ্যতা হিসেবে আমরা বেঁচে আছি। কেন বেঁচে আছি? দ্যাটস অ্যাকোমোডেটিভ। ওই যে সহনশীলতার কথা বলছিল, একবার মুরলীমোহন যোশী বলেছিলাম আমি, তখন সব উনি রাজনীতি যোগ দেননি, তখন নিরপেক্ষ, পরে রাজ্যসভায় এসছেন, তো তখন মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় এসেছিলেন, সরকার মানে তো বুদ্ধিজীবী হিসেবে। আমরা এরকম বুদ্ধিজীবী অনেক দেখেছি পশ্চিমবঙ্গে। তো বলে যে আপনি নাম মেটাবেন, কার কার মেটাবেন? বললো না এইসব ইসলামিক ইনফ্লুয়েন্স এগুলো, এখানে যেমন কেউ বলে না ভাষায় এই শব্দ, এই শব্দ, ওই শব্দ, তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ, আরবিক শব্দ, ফার্সি শব্দ সব সরাতে হবে। আর আপনি যে পড়েছেন না, ধুতি পরেছেন অ্যালাউড, ভারতীয় সভ্যতা, কিন্তু পাঞ্জাবি আপনাকে নামিয়ে দিতে হবে। আমাদের এই ভারতে সেটাই জানতাম না আমরা, এই জন্য শাড়ি, এই জন্য ধুতি, এই জন্য লুঙ্গি। এখন বলে লুঙ্গিটা বিদেশি, কারণ আমরা বুনতে জানতাম, নিটিং, স্পিনিং, কিন্তু সিউইং জানতাম না। এখানে হচ্ছে ধর্ম। কেন জানতাম না?
কিন্তু ধর্ম সেলাই মানে হচ্ছে সূচের মধ্যে সুতো গলাতে হবে এবং সূচ দিয়ে এফোর ওপর করে কাপড়টাকে জুড়তে হবে। তাহলে তৎকালীন শাস্ত্র অনুযায়ী বেত্তাদের ধর্ম অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী লোহা যদি কাপড়টার মধ্যে ঢুকে যায় তাহলে কাপড়টা অপবিত্র হয়ে যাবে। সেই জন্য ওই যে কাঁচুলি, ওই যে সব তোমার কি দেখে ওড়না, মহাভারতের সব ক্যারেক্টারগুলোতে দেখবেন, ছবিগুলোতে দেখবেন যেগুলো স্টিচ নয়। তারপরে যখন তুর্কিরা এলো তখন অনেক রকম জিনিস, খাদ্য টাদ্য তো সব আছেই, এখন খাদ্য সব চলে, বিরিয়ানি টিরিয়ানি চলে, কিন্তু এই ধরনের অনেকগুলো জিনিস আছে। পার্সিয়ান এলো, ট্যাপেস্ট্রি এলো, এরকম পশ্চিমা যে দুহুলি আছে তার, সেটা হচ্ছে সব আনে উপহার, এইভাবে দিবে আর নেবে, মেলাবে মিলিবে, দ্যাটস কম্পোজিট কালচার। তাহলে আজকে আমাদের ভারতের ভবিষ্যৎ হচ্ছে কম্পোজিট কালচার, মিশ্র সংস্কৃতি। সেখানে কোনো একটা ইউনিফর্মিটি বলে আপনি নিয়ে আসবেন এইরকমই পোশাক পরতে হবে, এরকম নয়, তাহলে হবে না। এই জিন্স পরে থাকবে, ও শাড়ি পরে থাকবে। তালেবানি মানে হচ্ছে মন্দির রাজনীতি, মানে হচ্ছে আসলে যেমন মন্দিরে করে না, কোথাও কোথাও দক্ষিণ ভারতে আছে সেলাই করা কাপড় পরে যেতে পারবেন না, তার ধুতির কাপড়ের টুকরো। তামিলনাড়ুতে আছে, কেরালা তামিলনাড়ুর বর্ডারে আছে। যদি কন্যাকুমারী থেকে ত্রিভান্দ্রম যান, তাহলে যদি উত্তর ভারতে যান, কৌশানির দিকে যান, তাহলে ওরকম সেলাই করা কাপড় পরা যাবে না, ওটা অহিন্দু, ওদের বিশ্বাস অনুযায়ী। শুধু অহিন্দুরা ঢুকতে হবে না, যেমন কেউ কেউ চামড়া জুতো বেল্ট এগুলো নিয়ে যাওয়া যায় না, কারণ ওটা আমিষ, পশু হত্যা হয়েছে। তো সব বৈচিত্র্য নিয়েই তো আমরা আছি। আমরা যখন বলছি, বামপন্থীরা বলছে ইকুয়ালিটি, পজিটিভ কথা বলছেন, ইকুয়ালিটি। স্বপন বাবুরা ওটাকে রিপ্লেস করে বলছেন নো, ইকুয়ালিটি নয়, ইউনিফর্মিটি। There is a difference between equality and uniformity. We stand for equality. এবং সেই ইকুয়ালিটি জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা বিশ্বাস নির্বিশেষে হবে। আর নাহলে বলতে হবে আমার পথে আইসো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি কালীঘাটের সঙ্গে ইউনিফর্মে থাকো তাহলে তুমি শাহজাহান, আর যদি একটু বেগর হয়ে যায় তাহলে তুমি আলাবুল। এটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। শুধু ধর্ম না, সর্বত্র। অনেক সময় এখানে অধ্যাপনা ক্ষেত্রে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে হয়, অনেক সময় ইয়াং রিসার্চার্সরা বলে যে সে মিলছে না মত বলে দেখে নেবো তুই কি করে পিএইচডি তোর হয়। দ্যাটস এগেনস্ট, মাফ করে অধ্যাপকরা আছেন কয়েকজন, কিন্তু এটা হচ্ছে এগেনস্ট দ্যাট ডেমোক্রেটিক অ্যাসপিরেশন। সবার অধিকার আছে, সমান অধিকার আছে। আর এখানে তখন সেকেন্ড গ্রেড সিটিজেন করা হয়, তোমার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করা হয়। তুমি ঠিক কোথাও তোমার একটা খামতি আছে, তোমার কোথাও কমতি আছে। একটা হচ্ছে সবটাকে মিলে মিক্সিতে দিয়ে একদম পালক পনিরের মতো পালকটাকে একদম বাকি সব সর্ষে শাক টাক সব ধনেপাতা সব মিশিয়ে দিতে হবে। ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি বেঁচে আছে, কারণ মিক্সিতে দিয়ে সবাইকে ইউনিফর্ম করে দেওয়া হয়নি। স্যালাড বোলের মতো আমরা আছি, সেখানে শসাও আছে, টমেটো আছে, বিট আছে, কেউ গাজর দিতে পারে, কেউ পেঁয়াজ দিতে পারে, দরকার হলে বুফেতে কেউ নিজের মতো করে জিনিসগুলো তুলে নিতে পারে, কোনোটা বর্জনও করতে পারে। গ্রহণ এবং বর্জন ব্যক্তির অধিকার থাকবে না ধর্মগুরুর অধিকার থাকবে, তার উপর নির্ভর করবে। আমার হাঁটু থেকে কতটা উপরে কাপড় থাকবে সেটা ঠিক করে দেবে জামিয়াতুল ইসলামে হিন্দ, জামিয়াতুল উলামা বরকাতি। এখানে ধর্ম নিরপেক্ষ হতে হবে, দেশ নিরপেক্ষ হতে হবে। ভবিষ্যৎ ভারতের তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমাজ, তার সাহিত্য, তার শিল্প, এই সব কিছু নির্ভর করছে যে এই হিউম্যান রাইটস, ইন্ডিভিজুয়াল রাইটস, তাকে আপনি স্বীকার করছেন কি করছেন না। সেটা যদি করা হয় তাহলে এই ফেজ আসে। আমি লাস্ট যে পয়েন্টটা বলবো, এতদিন বলা হতো রাজা রানীকে ধর্ম প্রতিষ্ঠা করছে, মধ্যযুগের অবসানের পর থেকে ধর্ম আর রাজা রানীকে প্রতিষ্ঠা করে না। আসলে রাজা রানী ধর্ম প্রতিষ্ঠা করে, ধর্মগুরু প্রতিষ্ঠা করে। রোম সাম্রাজ্যের দেবতাগুলো এখন আর পুজো পায় না, গ্রিক সাম্রাজ্যের দেবতাগুলো এখন আর পুজো পায় না। তাহলে সম্রাটকে সেই ধর্মগুরু, সেই ধর্ম দেবতা রক্ষা করতে পারেনি। সম্রাট যখন গিয়েছে ওই দেবতাগুলো বিদায় নিয়েছে। তাহলে আসলে যদি ভারতের ভাড়া যদি ভবিষ্যতে রক্ষা করতে হয়, তাহলে এখন যিনি নিজেকে অবতার হিসেবে এবং ধর্মগুরু হিসেবে এবং ধর্মশ্রেষ্ঠ হিসেবে নিজেকে প্রতিপন্ন করছেন, তার অবসান করলে মন্দিরও সেন্টার স্টেজ থেকে সরে যাবে। অর্থনীতি, বেকারি, দারিদ্র্য, শিক্ষা, ক্ষুধা, সেগুলো সেন্টার স্টেজে আসবে। ধন্যবাদ।